আজকের ভিডিওতে রায়মানির প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বোলপুর গার্লস হাই স্কুল এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একই আছে সঠিক উত্তরটি বেছে লেখো, যে কোনো 5টি। একে আছে ভারতবর্ষে যে যে উপজাতির মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে তা হলো, এটা হচ্ছে মুন্ডা ও খাসি। 2 ঋগ্বেদের অংশ হলো ভেকস্তুতি। 3 তৃতীয় বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়, এটা পাটলিপুত্রে। 4 বোধিবৃক্ষ হলো পিপুল গাছ। 5 কোনটি বেমানান, এটা হচ্ছে নানাঘাট, নাসিক, কালে হাতিগুম্ফা শিলালেখ। এর মধ্যে হাতিগুম্ফা শিলালেখটি বেমানান। এরপর 6 আছে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে এটা 12 জন রাজাকে পরাজিত করেন। 7 বজ্জী গণরাজ্যের রাজধানী ছিল, এটা বৈশালী। এরপর 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। একে আছে ঠিক না ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল, এটা সংস্কৃত, এটা ভুল হবে। 2 শূন্যস্থান পূরণ করো। শকরাজ রুদ্র দামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ হলো, এটা হচ্ছে জুনাগড় শিলালেখ। 3 সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনকে বলা হয়। 4 আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ কী ছিল? আদি বৈদিক যুগে সমাজের প্রধান সম্পদ ছিল গবাদি পশু। 5 জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম কি? জৈনদের শেষ 2 তীর্থঙ্করের নাম হলো পার্শ্বনাথ ও মহাবীর। এরপরে 6 নৃপতি কথার অর্থ কী? নৃপতি কথার অর্থ হলো মানুষের রক্ষাকারী। 7 কবে থেকে শকাব্দ গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। এরপরে 3 আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। 1 ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় 2টি মহাকাব্যের নাম লেখো। ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় 2টি মহাকাব্যের নাম হলো রামায়ণ ও মহাভারত। 2 তীর্থঙ্কর বলতে কী বোঝো? দিগম্বর কাদের বলা হতো? এর উত্তরটি হলো তীর্থঙ্কর বলতে জৈন ধর্মের প্রধান প্রচারকদের বোঝায়। দিগম্বর জৈন সন্ন্যাসী ভদ্রবাহু নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যান। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতেন, এর জন্য এদের দিগম্বর বলা হতো। এরপরে 3 আছে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফল কি হয়েছিল? হর্ষবর্ধনের সঙ্গে অনেক রাজশক্তির সংঘাত হয়েছিল। হর্ষবর্ধন দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে বাণিজ্য বন্দর দখলের চেষ্টা করলে চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার লড়াই হয়। এই লড়াইয়ের ফল হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে সংগঠিত লড়াইয়ের ফলাফল হলো 1 হর্ষবর্ধন চূড়ান্তভাবে পরাজিত হন। 2 হর্ষবর্ধন তার কন্যাকে সমর্পণে বাধ্য হন। 3 পশ্চিম উপকূলের বাণিজ্য বন্দর দখলের চেষ্টা ব্যর্থ হয়। 4 হর্ষবর্ধনের সামরিক দুর্বলতা দেখা দেয়। দ্বিতীয় পুলকেশী সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তিতে লিখেছিলেন, এই যুদ্ধের ফলে হর্ষের হর্ষ ভেঙে গিয়েছিল। এরপর 4 হচ্ছে কুষাণ কারা? মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এরা বর্তমান আফগানিস্তান ও ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থান করতে থাকে। এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গোষ্ঠী ছিল ইউএঝি গোষ্ঠী। ওই গোষ্ঠীর একটি শাখা ছিল কু এই জুয়াং, যারা ব্যাকট্রিয়ার ওপর আধিপত্য স্থাপন করেছিল। ভারতীয় ইতিহাসে এদের কুষাণ নামে অভিহিত করা হয়েছে। এরপরে 4 দিকে আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 টিকা লেখো ষোড়শ মহাজনপদ। জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়।
ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ হলো: একে কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বিজি, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুসেন, অসমক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। অবস্থান: 16টি মহাজনপদের মধ্যে একমাত্র অসমক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলি ছিল উত্তর ভারতে। শক্তিশালী 4টি মহাজনপদ, 16টি মহাজনপদ কমে শক্তি হারিয়ে শেষে 4টি শক্তিশালী মহাজনপদ কৌশল, মগধ, বৎস ও অবন্তী হিসেবে গড়ে উঠেছিল। এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এরপরে 2 আছে পঞ্চম মহাব্রত সম্পর্কে লেখো। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম মহাব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। এরপরে 3 আছে কী কী কারণে মগধ শক্তিশালী মহাজনপদ হয়ে উঠেছিল। এর উত্তরটি হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে শেষ পর্যন্ত মগধ বাকি মহাজনপদগুলির থেকে শক্তিশালী হয়েছিল। মগধের শক্তিশালী হওয়ার কারণগুলি হলো: একে মগধের অবস্থান, মগধ ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা, ফলে বাইরে কোনো রাজ্য সহজে মগধ আক্রমণ করতে পারত না। 2 মগধের অর্থনৈতিক সমৃদ্ধি, গঙ্গার পলি মাটি দিয়ে তৈরি মগধের কৃষিজমিতে প্রচুর ফসল হতো। মগধের লোহা ও তামার খনি ছিল বলে মগধের সেনাবাহিনী সহজেই লোহার অস্ত্রশস্ত্র ব্যবহার করতে পারত। জলপথ ও স্থলপথে মগধে ব্যবসা বাণিজ্য চলত। রণহস্তির প্রাচুর্য, মগধে ঘন জঙ্গলে প্রচুর হাতি পাওয়া যেত, সেই হাতিগুলি রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতে পারতেন। এই কারণগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল মগধের অবস্থান। এই অবস্থানের জন্যই তার নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি ছিল। এরপর 5 আছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 আছে অশোকের ধর্ম সম্পর্কে লেখো। মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে, কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাসব্যসন ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি, তাই তাঁকে বলা হয় রাজর্ষি। অশোকের ধর্ম, সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধে নৃশংসতা তাঁকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। তবে অশোকের ধর্ম নামাঙ্কিত ত্রয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হুবহু মিল নেই। তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ, সঙ্গ, আর্যসত্য বা অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না, তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। অশোকের ধর্মের মূলনীতি: দয়া, দান, সত্যবাদিতা, ভদ্রতা, চারিত্রিক শুদ্ধতা, অহিংসা, গুরুজন, আত্মীয়, পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ, হিংসা, অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূল নীতি। অশোকের ধর্মের বৈশিষ্ট্য: সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ সরল ও কতকগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ। তার ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না। অশোক ধর্মে নামে কতগুলি নৈতিক অনুশাসন অনুশীলনের পরামর্শ দেন। তার ধর্ম সর্বধর্মের মানুষের কাছে গ্রহণীয় ছিল। তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংস নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। 2 হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। এর উত্তরটি হলো হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি একসঙ্গে কনৌজ ও থানেশ্বর দুইয়েই শাসনভার গ্রহণ করেন। তার সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণনা শুরু হয়। হর্ষবর্ধনের রাজ্য জয়: সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি।
হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন। এর জন্য চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার সংঘাত হয়েছিল, কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলে শাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থা। হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ ও অমাত্যরা। তার সাম্রাজ্য কয়েকটি প্রদেশ এবং প্রদেশগুলি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলে 1/6 অংশ কর হিসেবে সংগ্রহ করতেন। তবে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো। তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 2 দাগে বোলপুর গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।